আগের ক্লাসে তোমাদের উত্তল দর্পণ এবং অবতল দর্পণে কিভাবে প্রতিফলন হয় সেটা শিখিয়েছি। এবার এই ক্লাসে অবতল দর্পণ এবং উত্তল দর্পণের ফোকাস বিন্দু কোথায় বা কোন বিন্দুটা ফোকাস বিন্দু হয় ওইটা দেখাবো। এবার দেখো, প্রথমে অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস বিন্দু কোথায় কীভাবে গঠিত হয় সেটা দেখব। প্রথমে একটা অবতল দর্পণ, এটা একটা অবতল দর্পণ। এবার এইটাকে যদি তুমি মেরু ধরো, এটা তাহলে তোমার প্রধান অক্ষ হবে। এটা মেরু হয়ে গেল, এটা প্রধান অক্ষ হবে। এবার এইটা একটা বক্রতা কেন্দ্র, ঠিক আছে। এবার আমি কয়েকটা প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মি দর্পণে নিয়ে আসব, ঠিক আছে। এইটা একটা প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি যেটা অবতল দর্পণে আপতিত হলো। একইভাবে নিচে আর একটা আলোক রশ্মি নেব, ঠিক আছে। এটাও দেখো, এটাও প্রধান অক্ষের সমান্তরালে এসছে এবং দুটো আলোক রশ্মি তোমার অবতল দর্পণে এসে আপতিত হয়েছে। এবার আপতিত হওয়ার পর প্রতিফলিত হবে। যদি প্রতিফলিত হয় তাহলে আমরা আগের ক্লাসে শিখেছি যে প্রতিফলিত আলোক রশ্মিগুলা প্রধান অক্ষের দিকে যাবে, তাহলে এখানে এই দিকে যাবে। তো আমি ধরলাম এই দিক দিয়ে গেছে, ঠিক আছে। আর এই আলোক রশ্মি থেকে যে প্রতিফলিত হবে সেটাও প্রধান অক্ষের দিকে যাবে এবং যেহেতু এই আলোক রশ্মিটাও প্রধান অক্ষের সমান্তরাল এবং এই আলোক রশ্মিটাও প্রধান অক্ষের সমান্তরাল, সেহেতু এই প্রতিফলিত রশ্মিও কিন্তু সেই একই বিন্দু দিয়ে যাবে, ঠিক আছে। প্রধান অক্ষের উপর এই বিন্দু দিয়ে যাবে। আর একটা কথা এখানে মানে বলতে হয় যে এই যে আলোক রশ্মিগুলো অবশ্যই মেরুর কাছাকাছি পড়ছে, ঠিক আছে। যদি হয় তাহলে কি হবে, এই দুটো আলোক রশ্মি পরস্পর সমান্তরাল হলে তাদের থেকে তারা যখন দর্পণে আপতিত হবে এবং সেখান থেকে যখন প্রতিফলিত হবে, তো সেই প্রতিফলিত রশ্মিগুলা একটা বিন্দুতে গিয়ে মিলিত হবে। তো এই বিন্দুটাই হবে ফোকাস বিন্দু। বোঝা গেল ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে এইরকম, যদি মেরুর কাছাকাছি কোনো প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি আপতিত হয় তাহলে সমস্ত সমান্তরাল আলোক রশ্মিগুলা দর্পণে প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে মিলিত হবে এবং সেই বিন্দুটাকেই বলা হবে গিয়ে ফোকাস বিন্দু। তো এখান থেকে তুমি আর একটা সিদ্ধান্তে আসতে পারবে যে যদি কোনো আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে হয়, প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়, প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়, তাহলে তারা প্রতিফলনের পর ফোকাস বিন্দু দিয়ে যাবে। এটাও আমরা বলতে পারি, যেহেতু আমরা ফোকাস বিন্দু জেনে নিয়েছি। ঠিক আছে, এই স্টেটমেন্টটা ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে। যে যদি একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে অবতল দর্পণে আপতিত হয় তাহলে প্রতিফলনের পর সে ফোকাস বিন্দু দিয়ে যাবে, ঠিক আছে। এটা হলো তোমার অবতল দর্পণের ক্ষেত্রে। এবার উত্তল দর্পণের ক্ষেত্রে যদি বলা যায়, এটা উত্তল দর্পণ, ঠিক আছে। এটাকে মেরু, এইদিকে তোমার বক্রতা কেন্দ্র থাকবে। এখানেও দেখবে প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি নেবে। তাহলে আমি দুটো প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি নিলাম, এইটা একটা আর একটা এইটা। এই আলোক রশ্মিগুলোও মেরুর কাছাকাছি পড়বে, ঠিক আছে। এবার আমরা দেখেছিলাম যে উত্তল দর্পণে আপতিত আলোক রশ্মিগুলা প্রতিফলনের পর কিন্তু প্রধান অক্ষ থেকে দূরে সরে গেছে, মানে তোমার এখান থেকে এই দিকে যাবে, এটাও এই দিকে যাবে। তো তাহলে এক্ষেত্রে কিন্তু যদি আমি খেয়াল করি তাহলে এটা এই দিকে যাচ্ছে, ঠিক আছে, এটা এই দিকে যাচ্ছে। তাহলে দেখো এই প্রতিফলিত রশ্মিগুলা
আগের মতো কিন্তু হচ্ছে না। এখানে কি হয়েছিল, প্রতিফলিত রশ্মিগুলো একটা বিন্দুতে মিলিত হয়েছিল, এক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিফলিত রশ্মিগুলো কিন্তু মিলিত হচ্ছে না। তবে তুমি এটাকে পিছনের দিকে বাড়িয়ে দাও, দুটো প্রতিফলিত রশ্মিটাকে যদি পিছনের দিকে বাড়াও, একেও পিছনের দিকে যদি বাড়াও, দেখো একটা বিন্দু পাচ্ছ না। এবার তুমি খেয়াল করে দেখো, এই যে বিন্দুটা, এই বিন্দুটা থেকে মনে হচ্ছে না, এই বিন্দু থেকে তুমি যদি দেখো মনে হবে, দেখো এই যে প্রতিফলিত আলোক রশ্মিগুলো যেন এই বিন্দু থেকেই বেরিয়ে যাচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? এইখানে কি হয়েছে, এখানে অবতল দর্পণের যে ফোকাস বিন্দু ছিল, এই বিন্দুতে প্রতিফলিত রশ্মিগুলো এসে মিলিত হচ্ছে, কিন্তু এইখানে দেখো এই যে এটাকে আমি ফোকাস বিন্দু বলবো, উত্তল দর্পণের ফোকাস বিন্দু, এই বিন্দু থেকে কিন্তু তোমার কি হচ্ছে, প্রতিফলিত আলোক রশ্মিগুলা অপসৃত হচ্ছে বলে মনে হবে। মানে এইগুলা কি হচ্ছে, এই ফোকাস বিন্দু থেকে প্রতিফলিত রশ্মিগুলি অপসৃত হচ্ছে বলে মনে হয় আর কি। তাহলে ওই বিন্দুটাই হবে ফোকাস বিন্দু। তাহলে উত্তল দর্পণ এবং অবতল দর্পণ উভয়ের ক্ষেত্রে কিন্তু ফোকাস বিন্দু আলাদা। এক্ষেত্রে প্রতিফলিত রশ্মিগুলো ফোকাস বিন্দুতে মিলিত হচ্ছে, এক্ষেত্রে মনে হবে ফোকাস বিন্দু থেকে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এই দুটো ভালো করে দেখলে, ফোকাস বিন্দু দেখলে। ঠিক আছে, এবার এই ফোকাস মানে এই যে প্রতিফলিত রশ্মিগুলোর প্রকৃতি অনুযায়ী অবতল দর্পণ এবং উত্তল দর্পণের আর একটা করে নাম আছে। সেই জন্য তোমাকে একটু রশ্মিগুচ্ছ সম্পর্কে জানতে হবে। রশ্মিগুচ্ছ বলতে একসঙ্গে যখন অনেকগুলো রশ্মি যায় তাদের তুমি রশ্মিগুচ্ছ বলতে হবে। রশ্মিগুচ্ছ তিন ধরনের হয়। তিন ধরনের কীরকম হয়, তো প্রথমে হচ্ছে সমান্তরাল আলোক রশ্মি। সমান্তরাল আলোক রশ্মি হচ্ছে তারা পরস্পর কী হবে, পরস্পরের সমান্তরালে যাবে, এগুলো হচ্ছে সমান্তরাল আলোক রশ্মি। এটা হচ্ছে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ। ঠিক আছে, সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ। এরপরে এইটা দেখো, আলোক রশ্মিগুলা একটা বিন্দুতে এসে মিলিত হচ্ছে, এইরকম আলোক রশ্মিকে বলা হয় অভিসারী আলোক রশ্মিগুচ্ছ। অভিসারী আলোক রশ্মিগুচ্ছ। আর একটা দেখো, এই রকম একটা বিন্দু থেকে বেরিয়ে যাচ্ছে বা অপসারিত হচ্ছে বলে মনে হচ্ছে, এটা কিন্তু অপসারী আলোক রশ্মিগুচ্ছ। অপসারী আলোক রশ্মিগুচ্ছ। এই তিন ধরনের আলোক রশ্মিগুচ্ছ থাকে। এবার তুমি দুটো দর্পণে প্রতিফলিত রশ্মিগুলোকে খেয়াল করো। এইখানে দেখো, এইখানে কি হচ্ছে, সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ আসছে, এসে দর্পণে প্রতিফলিত হচ্ছে। প্রতিফলিত হওয়ার পর দেখো কি হচ্ছে, একটা বিন্দুতে মিলিত হচ্ছে। মানে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ কোন আলোক রশ্মিগুচ্ছে পরিণত হচ্ছে, অভিসারী আলোক রশ্মিগুচ্ছে পরিণত হচ্ছে। এটা কোন দর্পণ করছে, এটা অবতল দর্পণ করছে। অবতল দর্পণ কি করছে, সমান্তরাল আলোক রশ্মিগুলোকে অভিসারী আলোক রশ্মিগুচ্ছে পরিণত করছে। এই জন্য এই অবতল দর্পণের আর এক নাম হলো অভিসারী দর্পণ। এটা হচ্ছে অভিসারী দর্পণ। একইভাবে তুমি এই উত্তল দর্পণকে দেখো, এইখানেও সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ যাচ্ছে। এবার তুমি প্রতিফলিত আলোক রশ্মিগুলোকে খেয়াল করে দেখো, এটা একটা বিন্দু থেকে বেরিয়ে যাচ্ছে, বিন্দু থেকে বেরিয়ে যাচ্ছে, মানে অপসারী আলোক রশ্মিগুচ্ছে পরিণত করছে। উত্তল দর্পণ কী করছে, সমান্তরাল আলোক রশ্মিকে অপসারী আলোক রশ্মিগুচ্ছে পরিণত করছে। এই জন্য এই উত্তল দর্পণকে কি বলা হয়, অপসারী দর্পণ। অপসারী দর্পণ। তাহলে অভিসারী দর্পণ আর অপসারী দর্পণ কাকে বলা হয় এবং কেন বলা হয় বুঝতে পারলে? এবার দেখো, তোমরা তো ফোকাস বিন্দু পেলে, এবার দেখবে ফোকাস দৈর্ঘ্য। ফোকাস দৈর্ঘ্য, ফোকাস দৈর্ঘ্য, ফোকাস দৈর্ঘ্য, যাকে আমি ছোট হাতের এফ দিয়ে প্রকাশ করব। এই যে ফোকাস দৈর্ঘ্য এফ, এইটা হচ্ছে ফোকাস বিন্দু এবং মেরুর মধ্যবর্তী দৈর্ঘ্য।
কতটা এফ পি, ফোকাস বিন্দু এবং মেরুর মধ্যবর্তী দৈর্ঘ্য, এটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য। ঠিক আছে, এবার এই যে ফোকাস দৈর্ঘ্য, এই ফোকাস দৈর্ঘ্য এবং এই যে বক্রতা ব্যাসার্ধ, এর মধ্যে একটা সম্পর্ক আছে যেটা প্রমাণ করতেও পারে। তাহলে বক্রতা ব্যাসার্ধ কোনটা? এই সিপি। দেখো ফোকাস দৈর্ঘ্য কোনটা? পিএফ। তাহলে এই যে সিপি আর পিএফ, এই দুটার মধ্যে কে বড়? তো দেখাই যাচ্ছে সিপি বড়, এফপি ছোট। এবং কতটা ছোট বা কতটা বড় সেটা একটা সম্পর্কের মাধ্যমে প্রকাশ করা যায়। তো এই যে বক্রতা ব্যাসার্ধ, যাকে আমরা আর বলি, এই আরটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, এটা হচ্ছে দর্পণের বক্রতা ব্যাসার্ধ। এই আরটা বড় হয় তো দেখেছি, কতটা বড় হয়? কতটা? 2f, অর্থাৎ ফোকাস দৈর্ঘ্য যা হয় তার দ্বিগুণ হয়। মানে একটা অবতল দর্পণ বলো, উত্তল দর্পণ বলো, যে কোনো দর্পণের ক্ষেত্রে তার যে বক্রতা ব্যাসার্ধ হয় সেটা তার ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ হয়। ঠিক আছে, এই সম্পর্কটা দর্পণের ক্ষেত্রে প্রযোজ্য এবং এই প্রমাণটা পরীক্ষায়ও আসে। ঠিক আছে, তবে এই ক্লাসে আর প্রমাণটা করাবো না, নেক্সট ক্লাসে প্রমাণটা করাবো। আজকে শুধু এইটাই করালাম। কী কী করালাম? যে অবতল দর্পণের ফোকাস বিন্দু কেমন হয়, উত্তল দর্পণের ফোকাস বিন্দু কেমন হয়। ঠিক আছে, এবার অবতল দর্পণকে অভিসারী দর্পণ কেন বলা হয়, উত্তল দর্পণকে অপসারী দর্পণ কেন বলা হয়, ফোকাস দৈর্ঘ্য কী, ফোকাস দৈর্ঘ্য এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটা দেখালাম। ঠিক আছে, এর পরের ক্লাসে R = 2f এই সম্পর্কটা অবতল দর্পণ এবং উত্তল দর্পণ উভয়ের ক্ষেত্রে প্রমাণ করব।